গতকাল ছিল এমন একটা দিন যেদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী দুজনের রাজনৈতিক অবস্থান একেবারে সম্পূর্ণ বিপরীত মেরুতে হলেও দুজনেই কার্যত কাঁদলেন। একজন আর্তনাদ করলেন আর একজনের সত্যি সত্যি চোখ দিয়ে জল বেরোলো। আমার যা করার আছে করব, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। ওইখানে প্রেসটা কিন্তু ওখানে ছিল। লোকেশনটা দেখ। ওইখানে প্রেসটা কিন্তু ওখানে ছিল। চল ভাগাও, চল ভাগাও, চল ভাগাও। এমনিতেই গতকাল ছিল 9ই আগস্ট, পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ বা সামাজিকভাবে প্রত্যেকটি মানুষ কিন্তু সংঘবদ্ধ হয়েছিল এই দিনটি 9ই আগস্ট 2024 সাল থেকে। এবং পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছিল যে রাজনৈতিক কোনো দল ছাড়াও পশ্চিমবঙ্গের মানুষ প্রয়োজনে জোটবদ্ধ হতে পারে। আর এই মেসেজটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য তো ছিলই, বর্তমান মুখ্যমন্ত্রীর জন্য ডেফিনেটলি তারও এটাকে পজিটিভলি নেওয়া উচিত যে মানুষ জোট বাঁধতে পারে। 9ই আগস্ট 2024 সাল দেখিয়ে দিয়েছিল। এবং সেই একটা ভয়ঙ্করতম দিনের যখন 2 বছর পূর্তি, যখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের দাবি একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানার পরও কিন্তু শুভেন্দু অধিকারীর জামানার মাত্র 3টি মাস হয়েছে বটে, কিন্তু সুড়ঙ্গের শেষের আলোটা এখনো দেখা যায়নি। আর সেই নিয়ে একদিকে শুভেন্দু অধিকারী যখন তিনি কমিটমেন্ট দিচ্ছেন, নতুন নতুন নির্দেশ দিচ্ছেন, শোনাবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জানাটা যারা আন্দোলনের পার্টিসিপেট করেছিলেন কোনো না কোনো ভাবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তার দলের হয়ে দুর্নীতি করতেন, তোলা তুলতেন এইরকম একজন কাউন্সিলরের স্বামীর মর্মান্তিক মৃত্যু, সেই মৃত্যু মর্মান্তিক। পুলিশ কাস্টাডিতে এই মৃত্যুর তীব্র প্রতিবাদ হওয়া উচিত। তবে করবেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি লাইসেন্সটি দিয়েছিলেন। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তার কারণ তিনি লাইসেন্স দিয়ে রেখেছিলেন কাউন্সিলরদের দেদার পশ্চিমবঙ্গের মানুষের সম্পত্তি লুট করার জন্য। আর তাই তো আজকে পরিবর্তনের পর খেসারত হয়তো দিতে হচ্ছে, কোনো কোনো খেসারত সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে। তবে দুজন মুখ্যমন্ত্রী কাঁদলেন, শোনাবো আপনাদের সামনে সেই গল্প। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, বীরজু কেওট, তিনি ছিলেন জেনি শর্মা কেওটের হাজবেন্ড। জেনি শর্মা কেওট ছিলেন, তিনি কাছড়াপাড়ার কাউন্সিলর। তার স্বামী বীরজু কেওটকে তোলাবাজির দায়ে পুলিশ তাকে পাকড়াও করে। শুক্রবার দিন কোর্টের নির্দেশে তার 5 দিনের পুলিশি হেফাজত হয় এবং শুক্রবার গ্রেপ্তার করার পর পুলিশে হেফাজতে নেওয়ার পর, যাকে রাত 10টার সময় তার স্ত্রী দাবি করছেন আমি দেখে এসেছি সুস্থ অবস্থায়, তার সকালে মৃতদেহ দেখতে হয় তার স্ত্রীকে। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় তিনি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু তারপরেও তীব্র প্রতিবাদ জানায়। এইভাবে কাস্টাডি ট্রায়ালে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এই মৃত্যু মানব জাতির কলঙ্ক। এর দায় এবং দায়বদ্ধতা এই রাজ্য সরকারকে নিতে হবে, সে কথা নিশ্চিত। কিন্তু এর প্রতিবাদ করবে কে? কে এর প্রতিবাদ করবে? যাদের এই প্রতিবাদ করার জন্য দায়িত্ব দিয়েছিল আমাদের বিধানসভা, সেই ঋতব্রতপন্থী তৃণমূল, তাদের তো প্রতিবাদ করতে দেখলাম না। আজকে পশ্চিমবঙ্গ বিরোধী শূন্য করে ফেলেছে এবং বিজেপি এটা নিয়ে গর্ব অনুভব করছে। এটা গর্বের কোনোদিন হতে পারে না। বিরোধী শূন্য রাজনীতি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকা অবস্থাতেই যার সব থেকে বড় শিকার হয়েছিলেন, তাকে বিরোধিতা করতে দেওয়া হতো না। আজকে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে এসে, আমি মানতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বিরোধী হিসেবে মানেন না এবং সেটা একেবারেই সঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক নেত্রী নন, কিন্তু তাহলে ঋতব্রত যাদেরকে স্পিকার বিরোধী দলনেতা হিসেবে মনোনয়ন দিলেন, তিনি কোথায় প্রতিবাদ করলেন? তিনি কোথায় গেলেন দেখা করতে ওই পরিবারটির সঙ্গে? ওই পরিবারটির বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, নিশ্চিতভাবে সেটা পুলিশে তদন্তের মাধ্যমে তার স্ত্রী যদি জড়িয়ে থাকে গ্রেপ্তার করবে, যা যা আইনি প্রক্রিয়া নেবে, তা বলে পুলিশি ট্রায়ালে মারা যাবে? এটা হতে পারে? এর বিরুদ্ধে প্রতিবাদ হবে না? তবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্যটা ঠিক এইখানেই।
আসলে এই মৃত্যুটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি খোলা ছাড় দিয়ে না রাখতেন তাহলে এই সমস্ত বীরজে কেওয়ারদের আজকে এই দুরবস্থা হতো না। তখনকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এই এক একজন কাউন্সিলর নিজেরা মনে করতেন যে আমরা হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা তোলার মেশিন, শুধু 50% না 20% না 30% না 75% পাঠিয়ে দিলে বাকিটা আমার সাদা টাকা বলে ধরে নিতেন। তারা জানতেনই না ক্ষমতার পরিবর্তন হলে তাদের ঠিক কি হতে পারে। ঠিক সেই ধরনের পরিণতি কিন্তু একাধিক কাউন্সিলরের হয়েছে, তারা গ্রেপ্তার হয়ে রয়েছেন। তবে এই মৃত্যু দুর্ভাগ্যজনক। কিন্তু এই নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তখন তিনি বলছেন তাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে। এত বড় বড় না আরেকটু বোধহয় বড়, এত বড় বড় পাথর নাকি ছোড়া হয়েছে, দেখাতে পারেনি কোনো মিডিয়া, এমনকি তাদের কোনো মিডিয়াও মানে তাদের কোনো ক্যামেরাম্যান মোবাইল থেকে ছবি তুলেও দেখাতে পারেনি এত বড় বড় নাকি পাথর ছোড়া হয়েছে। শুনুন কি বলেছিলেন। मेरे को गाड़ी में बड़ा बड़ा पत्थर मारा गया बाहर से, एंटी सोशल पुलिस का सामने में आके हमको इतना गाड़ी को अटैक किया। अगर हम गाड़ी का कांच शीशा खुला रखता तो हमारा माथा फट जाता, हम लोग सब मर जाता। ऐसा पुलिस का सामने में हुआ, हम कभी ऐसा हमला नहीं देखा। क्या कर रहे हैं? इतना पुलिस बीजेपी को प्रोटेक्शन दे रहा है। শুনলেন, এত বড় বড় পাথর ছোড়া হয়েছিল, হাড্ডা মাড্ডা চাড্ডা গাড্ডা। কি এখন যদি কেউ বলে আপনার নাম নিয়ে এরকম কিছু যদি বলে কেমন লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে যদি বলে কে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী চিনি না, আপনার নামটাকে অপভ্রংশ করে যদি কেউ বলে বিজেপির নেতৃত্ব কি বলবেন? বলেছিলেন না সর্বভারতীয় তিনি সভাপতি ছিলেন সেই সময় সম্ভবত, তার গাড়িতে এত বড় ইট পড়তে দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, আপনি উৎসাহিত করেছিলেন, আপনি এই ঘটনার বিরুদ্ধে বলেননি। এমনকি এই আপনার জামানার শেষের দিকে কিছুদিন আগে পর্যন্ত খগেন মুর্মু বিজেপির সাংসদ তার মুখটাকে বিকৃত করে ছেড়ে দিয়েছিলেন। তারপরে তাকে দেখতে গিয়ে বলছেন না অল্প একটু লেগেছে, স্বতঃস্ফূর্ত জনরোষ। আসলে এটাই হচ্ছে আপনার সঙ্গে যেটা হয়েছে সেটা স্বতঃস্ফূর্ত জনরোষ। আপনি শুনে রাখুন কেন বলছি, কারণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আগেও এসেছেন, আগেও গেছেন, আপনার মতো এইরকম পরিণতি কারুর হয়নি। বুদ্ধবাবুর সাদা ধুতিতে কেউ কালো দাগ দিতে পারেননি, বরঞ্চ যতদিন গেছে বুদ্ধবাবুর সম্মান ততদিন বেড়েছে। আর আপনি যতদিন যাবেন আপনার মানুষের কাছে মনে ঘৃণা আপনার প্রতি তত বাড়বে। গতকাল ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, জানেন তো, পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত দুর্ভাগ্যের দিন। এই মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের সরকারি হাসপাতালে, যেখানে তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, সেখানে কি অভয়ার মর্মান্তিক মৃত্যু দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে প্রমাণ লোপাটের জন্য কি কি করেছিলেন জানেন? এনার ভাগ্য ভালো যে এখন বিজেপির সরকার কেন্দ্রে রয়েছে। কংগ্রেস সরকার বা অন্য সরকার থাকলেও একই সুবিধায় তিনি পেতেন, কিন্তু বিজেপি সরকার থাকার পরেও এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলার কিনারা করতে পারেনি, 2 বছর ধরে কিনারা করতে পারেনি। এবং সেটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে আর কি করবেন, স্বীকার তো করেইছেন তিনি একটা ফাঁক বলে পুলিশকে তদন্ত দিয়েছেন। এত বড় অপদার্থতা আমি আপনাদের সামনে শোনাবো শুভেন্দু অধিকারী কি বলেছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে দেখুন আমাদের তো কিছু করার নেই, এটা তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে হঠাৎ করে সুপ্রিম কোর্ট নিয়েছে। এবার হাইকোর্টে বিচারটা আপনারা তখন মনে রাখতে পারবেন যে হাইকোর্টে প্রায় প্রত্যেকে সেই সময় হাইকোর্টের শুনানি শুনছে, সবাই হাইকোর্টে কি বলে সেরকম একটা উদ্বেগে আমরা সবাই শুনছি। জেনারেলি কেউ লাইভ স্ট্রিমিং শোনে না, কিন্তু পশ্চিমবঙ্গে তখন এমন অবস্থা সবাই লাইভ স্ট্রিমিং শুনছে। হঠাৎ করে সেই সময় হাইকোর্টে যখন একটা বিচার খুব ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে, সুপ্রিম কোর্ট নিয়ে তারপরে কটা সিসিটিভি বসবে, এরপরে কিভাবে আটকানো যায়, কিভাবে হোস্টেলে জানলা থাকবে না বন্ধ থাকবে না কি হবে, এই সমস্ত নিয়ে আলোচনা হয়ে পুরো কেসটা ঘেঁটে দিলেন। শুভেন্দু অধিকারী মারাত্মক ইঙ্গিত করেছেন, বলছেন সেই সময় হঠাৎ করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে টানলোটাকে, তিনি ইঙ্গিত করলেন যে আমি প্রশাসনিক পদে বসে রয়েছি বলে বলতে পারবো না বা আমি জানি না, আর অভয়ার মাও জানেন না। তার মানে কিছু একটা আছে যেটা আমার আপনার কারুরই জানা নেই। কি করে হাইকোর্ট থেকে মামলাটা হঠাৎ করে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে টেনে নিল, বাকি মামলা টানে না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্যের দেওয়াল লিখনটা শুধু 1 জন 2 জন 3 জন নয়, গোটা দেশ জুড়ে আমাদের দুর্ভাগ্যের দেওয়াল লিখনটা লিখে যাচ্ছে। শোনাবো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় বক্তব্যটা আপনাকে বিচলিত করতে পারে, জানাটা উচিত। শুনুন। আমার লিমিটেশন আছে, হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছিল, পরে কেউ সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্ট নিজেই ঢুকেছিল। কেন ঢুকেছিল সে কারণ রত্না দেবী শেখর বাবুর অজানা, তৎকালীন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অজানা। তারা কেন ঢুকেছিল
পিছনে কি রহস্য ছিল আমি জানি না। শুনলেন, এটা ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন আমি কিছু জানি না, স্বাভাবিক ব্যাপার। তো তিনি কি বলবেন, আমি জানি কেন সুপ্রিম কোর্ট নিয়ে নিয়েছে আমি জানি, এটা তো হয় না। কিন্তু তিনি জানি না বলার মাধ্যমে অনেকটা কিছু বোঝা যায়। প্রসঙ্গটা উঠেছে মানে বোঝা যায়, যেটা আমার আপনার প্রত্যেকেরই আমাদের জিজ্ঞাসু ছিল, যে কেন সুপ্রিম কোর্ট নিয়ে নিল। আজকে শুভেন্দু অধিকারীও দেখুন কমন মানুষের মতোই তিনি কিন্তু আমাদের সঙ্গে তার বক্তব্যটা মিলল। এবং সব থেকে বড় ব্যাপার কি জানেন, এই দিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার চেষ্টা করেছেন, এত বড় বড় পাথর নাকি পড়েছে, আমি দেখেছি কাদা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছোড়ার চেষ্টা করা হয়েছে। ব্যাখ্যায় আসছি পরে। মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারতেন তো অভয়ার মায়ের সাথে দেখা করতে পারতেন, মুখ আছে, মুখ আছে। যদি মানবিকতা থাকতো, এই এতটুকু নাম তার মমতা, মানবিকতা যদি এইটুকু থাকতো তার, তাহলে সেই ওই অভয়ার মায়ের মাথাটা সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতটা মেরে ফুলিয়ে দিতে পারতো না। মনে রয়েছে? সেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে গেলেন না, কিন্তু একটাবারও সোশ্যাল মিডিয়াতে 50টা লেখেন, একটাবারও লিখতে পারলেন না যে সেদিন আমাদের পুলিশ ভুল করেছিল। দায়িত্বটা পুলিশকেই দিয়ে দিতেন নয়, আমাদের পুলিশ ভুল করেছিল, আমার বুঝতে ভুল হয়েছিল সেদিন, মানুষ মাফ করে দিন আমাদের। একটা মন্তব্য লিখতে পারতেন, একটা মন্তব্য কোথাও বলতে পারতেন যে আমার অন্যায় ছিল, আজকে আমি এই অন্যায়ের যা মানে তদন্তের পর যদি শাস্তি হয় আমি মাথা পেতে নেব। যদি সৎ সাহস আপনার থাকে আপনি বলতে পারতেন এই কথাগুলো। আজকে 2 বছর পূর্তি আপনি ছিলেন এই সমস্ত কিছুর মাথার ওপর, আপনি ছিলেন, আপনি সারা রাত নাকি কথা বলেছেন। সেখানে আমি আপনাকে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাবো। শুভেন্দু অধিকারী এই প্রশ্নই করলেন যে আপনি বেরোলেন, আপনি তো গেলেন না, আপনি তো যেতে পারতেন একবার ওখানে দেখা করতে। শুভেন্দু অধিকারী কার কাছে চাইছেন মানবিকতা? ইনি শুধু মিথ্যার রাজনীতি করে এসেছেন এবং তার দুষ্কর্মের জন্য আজকে এই বীরজু কেওয়ার্ডদের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে, তাদের বিরুদ্ধে তিনি পথে নামছেন। আর যাদের আপনারা, এটা শুভেন্দু অধিকারীদের বিরোধিতা করে বলছি, যাদের আপনারা বিরোধী দলনেতা বানালেন তারা আপনাদের সমর্থন করছে। এটা পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক নেতৃত্ব। আর আপনি যদি ভাবেন যে এই বিরোধী রাজনৈতিক নেতৃত্বের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে যাবে, আর ভুল করছেন। রাজনীতিতে আপনার তুলনায় নখের যোগ্য বুঝি না, কিন্তু আমি বলছি মানুষের ক্ষোভগুলো প্রশমিত করার জন্য একটা কোনো সত্যি দল চায়, যার বিরুদ্ধে যাকে মানুষ বলবে সেটা যদি আপনি খর্ব করে নেন তাহলে মানুষের মনের মধ্যে সেই ক্ষোভগুলো জমতে থাকে। আর মানুষের মনের মধ্যে ক্ষোভ জমলে কি হয়, এই একই দিনে গতকালের 9ই আগস্টের দিন 2024 মানুষ দিয়ে দিছিল। কোনো রাজনৈতিক নেতৃত্বের ছত্রছায়া নয়, এমনি মানুষ কাতারে কাতারে বেরিয়ে গিয়েছিল। আমি শোনাবো শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। এত বিপুল জনরস, আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন এটার উপর দিয়েই তো গেছেন, রত্নাদি ভুল করেছি ক্ষমা করুন। আমার বিশ্বাস তিনি ক্ষমা করে দিতে হয়, ভাব করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? শুনলেন? শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী আরো অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্য বলেছেন, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, এবং যে ইঙ্গিত কার্যত একদিকে তার নিজের রাজনৈতিক দলকেও বিদ্ধ করে কার্যত। তার কারণ বিরোধীদের যে ওই অভিযোগ যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হচ্ছে অকর্মণ্য, এটা পশ্চিমবঙ্গের মানুষ সব থেকে ভালোভাবে বিশ্বাস করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় যতগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া হয়েছিল দায়িত্ব, তার কতগুলো এরা তদন্ত শেষ করতে পেরে এরা বিচার দিতে পেরেছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ হয়তো 1, 2, 3, 4 করে মনে নেই, মানে কাউন্ট করে বলতে পারবে না, কিন্তু স্মৃতিতে মানুষের আছে যে এরা কতটা অকর্মণ্য। সব থেকে বড় অকর্মণ্যতার পরিচয় দিয়েছে এই সব থেকে বড় ইস্যুটাকে নিয়ে। সেই জন্য শুভেন্দু অধিকারী বললেন যে দেখুন আমাদের তো পুলিশ এখন তদন্তে ঢুকতে পারবে না,
কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে তিনটি জায়গায় তদন্ত করছে সিবিআই। একটা হচ্ছে আর্থিক দুর্নীতি, মানে মেডিকেল কলেজে এই সমস্ত বিষয় নিয়ে আরজি করের আর্থিক দুর্নীতি, একটা হচ্ছে মানে ওই আরজি কর বোনের হত্যাকাণ্ড নিয়ে, এবং আরেকটি বললেন, টোটাল 3টি নিয়ে বিষয় দুর্নীতি করছেন। একটা জায়গা বললো যে যেটা পুলিশের তদন্ত এখনো করা সম্ভব, সেটা হচ্ছে ক্রিমেশন যখন হয়েছিল সেই সময় এত তাড়াতাড়ি কেন করা হয়েছিল, কারা তাড়াতাড়ি করলেন, কেন ক্রিমেশনের যে ফিজ লাগে সেটা নিজেরাই ভরে দিলেন, সেই সমস্ত নিয়ে পুলিশের তদন্তের নতুন করে নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। শোনাবো সেই জায়গাটা। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড। দেখুন, আমি ধরে নিচ্ছি যে কেন্দ্রীয় সরকার সিবিআই কে পরিচালিত করে না, কিন্তু অমিত শাহের দপ্তর সে তো বলতে পারে সিবিআইকে যে পশ্চিমবঙ্গে যে আন্দোলনটি নাড়িয়ে দিয়েছিল, যার জন্য তোমরা ক্ষমতায় এসেছো, তার বিচারটি সম্পন্ন করবে না। 2টি বছর অতিক্রান্ত হয়ে গেল, তোমরা সেটুকু করবে না। এর দায় এবং দায়বদ্ধতা কি কংগ্রেস নেবে নাকি সিপিএম নেবে? এই মারাত্মক অবস্থা থেকে যদি বিজেপি পশ্চিমবঙ্গের মানুষকে সত্যি এই তদন্তের সুফল এনে না দিতে পারেন, তাহলে মাথায় রাখুন, এই ইমপ্রেশনটা পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যেকের মাথায় বসে থাকবে, এটা মুছে যাওয়ার নয়। যে পরিবর্তনের মধ্যে দিয়ে আপনারা এলেন, ঠিক যেমন আপনি ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন নিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু দেখুন মানুষ তো পরে বুঝতে পেরেছেন তিনি বিট্রে করেছিলেন, তারপরে তার পরিণতি দেখেছেন। তো আমার বক্তব্য হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কাদা খেলেন, তার গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হলো, এটা তিনি একজন মহিলা বলে? এটা কি তিনি পশ্চিমবঙ্গে 15 বছর মুখ্যমন্ত্রিত্ব করেছেন এই জন্য? এটা কি তিনি তৃণমূল কংগ্রেস চালাতেন, একটি দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত বলে? কোনোটিই না। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মফল। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর পশ্চিমবঙ্গের মানুষকে যে নরক যন্ত্রণা ভোগ করিয়েছেন, এবং পশ্চিমবঙ্গের মানুষের দাবি দাওয়া সত্ত্বেও সবসময় দুষ্কৃতীদেরই পাশে থাকতেন, আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃত কর্মের শাস্তি ভোগ করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানা আজকে অতীত। শুভেন্দু অধিকারী তথা বিজেপি নেতৃত্বকে ভাবতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসকে পর্যালোচনা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখনও তার শাড়ির রং সাদা ছিল, বেরোনোর সময় তার শাড়ির রংটা কালো হয়ে গিয়েছিল মানুষের মনে। বিজেপিকেও ভাবতে হবে, কিন্তু তাদের ওই গেরুয়া, স্বচ্ছ গেরুয়া এই পতাকার মধ্যে যেন কোনো কালির দাগ না আসতে পারে। যদিও ইতিমধ্যে ইচ্ছাকৃতভাবে তারা তৃণমূল কংগ্রেসের একটা অংশকে নিজের দলে নিয়ে ইচ্ছাকৃতভাবে স্বইচ্ছাতেই সেই কালির দাগ নিয়েছেন, শুধুমাত্র কিছু বিল পাস করাবেন বলে। এই কালির দাগ যদি আপনাদের স্বচ্ছ ভাবমূর্তি থেকে যদি তুলতে না পারেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে মনে রাখবেন যে একটা ডেট শুধু মনে রেখে দেবেন, 9ই আগস্ট 2024 সাল, যেখানে কোনো রাজনৈতিক নেতৃত্বের ছত্রছায়ায় নয়, একেবারে অনামী কিছু ছাত্রদের ডাকে প্রত্যেকটি মোড়ে মোড়ে প্রত্যেকটি জেলার মানুষ রাত্রির বেলায় বেরিয়ে গিয়েছিলেন। কোনো রাজনৈতিক নেতা এই রকম এত বড় জনসমাবেশ করতে পারবেন না পশ্চিমবঙ্গের বুকে। তাই যে পশ্চিমবঙ্গের মানুষ একবার প্রমাণ করতে পেরেছেন, তারা দ্বিতীয়বারও প্রমাণ করতে পারেন। আপনাদের শুধু বলবো, যতটা পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সংসদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে বিজেপির সঙ্গে ঘোলাতে চায় না। বিজেপি একটা অন্য রাজনৈতিক উচ্চতায় আছে বলে পশ্চিমবঙ্গের মানুষ মনে করে। শুধু দুটো বিল পাস করবেন বলে যদি ওই কালি দাগ নিজেদের গায়ে নিতে চান, তাহলে আজকের দিনের ঘটে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাটা দয়া করে একটু রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করবেন আরো একবার।
এতদিন করেছিলেন বিরোধী দলে বসে, এবার করুন একটু আরো একবার রাজনীতির সিংহাসনে বসে।